দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 9 আগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা 7টি তাজা খবর। শুরুতেই এক নজরে সংবাদ শিরোনাম। মমতার জন্যই রাজ্যে মাথা তুলছে বিজেপি, ওদের সুযোগ করে দেওয়া উচিত হচ্ছে না। এক দশক আগে বলেছিলেন বুদ্ধদেব। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, অপেক্ষা করছেন শুধু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার, জানিয়ে দিলেন পুত্র জয়। যে কোনো মুহূর্তে ভারতে ঢুকতে পারে বাংলাদেশের জেল পালানো জেহাদিরা, সতর্ক করছে বিএসএফ। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, নোয়াপাড়ায় পর্যালোচনা বৈঠকে ধুন্ধুমার। ফুটপাত দখলমুক্ত করতে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু গঙ্গারামপুর পুরসভার। রোজভ্যালির টাকা ফেরাবে ইডি, কিভাবে পাবেন জানুন বিস্তারিত। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে, ভাসবে দুই বাংলা। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। শাসন ক্ষমতা বহু আগেই চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের জায়গাও হারিয়েছে সিপিএম। বরং সিপিএম কংগ্রেসকে ছাপিয়ে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে নিজের জায়গা মজবুত করে ফেলেছে বিজেপি। এমনটা যে হতে পারে এক দশক আগেই তা আঁচ করতে পেরেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী তিনি 2013 সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ রাজ্যে বিজেপির পুনরুত্থান নিয়ে মুখ খুলেছিলেন বুদ্ধদেব। মমতা সরকার যে সমস্ত কাজকর্ম করছে তার জন্যই রাজ্যে বিজেপি মাথা তোলার জায়গা পেয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে ঠিক যা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব বাবুকে প্রশ্ন করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আজই বলেছেন সাচার কমিটির সুপারিশ অনুযায়ী সংখ্যালঘুদের জন্য 99% কাজ হয়ে গিয়েছে, কি বলবেন? বুদ্ধদেব বাবু এর উত্তরে বলেছিলেন, সংখ্যালঘুরা কি অবস্থায় রয়েছেন তার রিপোর্ট হলো সাচার কমিটির রিপোর্ট। রঙ্গনাথ কমিশনের সুপারিশগুলি রয়েছে তাতে। বুদ্ধদেব বাবুকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উনি তো বলছেন বৃহত্তর মুসলিমদের সংরক্ষণের আওতায় ঢোকানো হয়েছে। বুদ্ধদেব বাবু বলেছিলেন, মুসলিমরাই তো বাদ চলে গিয়েছে, অর্ডারটা তো দাঁড়ায়নি। আমি যা করে এসেছিলাম উনি আরো বাড়িয়ে দেবেন বলেছিলেন। শেষ পর্যন্ত কি হলো? কিছুই তো হয়নি। বলছেন 10,000 মাদ্রাসা। আমাদের এ রাজ্যে 10,000 মাদ্রাসা কোথায়? এরপর হলো ইমাম ভাতা। ভেবে দেখুন, চিরকাল মন্দির মসজিদ গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের দানে। হঠাৎ সরকার এই দায়িত্ব নিতে গেল কেন? নিতে গিয়েছে বলেই তো আজ বিজেপি মাথা তুলেছে। এসব কাজ করতে গিয়ে রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি তো বলতে শুরু করেছে ইমামদের ভাতা দিলে পুরোহিতদের কেন দেয়া হবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার মন্দির মসজিদ এজেন্ডা হয়ে যাচ্ছে। বিজেপিকে পথ ছাড়া এই সরকারের অবদান। বিজেপিকে এই সুযোগ করে দেওয়া একেবারেই উচিত হচ্ছে না। এই কথাগুলো আসলে খুবই খারাপ। সংখ্যালঘুদের উন্নয়ন আসলে কি? মুসলিম ছেলে মেয়েদের আসল সমস্যা কি? শিক্ষা এবং কাজ। তার জন্য অন্যদের মতো সমান জমি চাই। আমি আর কিছু করতে না পারি, রাইটার্স বিল্ডিং এ 100টা লোক ঢুকলে তার মধ্যে 10 জন মুসলিম ছেলে হবে, এটা করে এসেছিলাম। সেটা বন্ধ হয়ে গেল কেন? এই করছি সেই করছি বলে কিছুই হচ্ছে না। কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নয়। কিছুদিনের মধ্যেই বাংলাদেশেই ফিরবেন শেখ হাসিনা। গত সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। মাত্র 45 মিনিট সময় ছিল হাতে। তড়িঘড়ি বাংলাদেশ ছেড়ে ভারতে এসে পৌঁছান মুজিব কন্যা। জানা যাচ্ছে যে বর্তমানে ভারতে থাকলেও আজীবন ভারতে থাকবেন না হাসিনা। শোনা যাচ্ছিল যে বেলারুশ বা রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নেবেন তিনি। তবে এবার হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয় জানিয়ে দিলেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বাংলাদেশে ফেরার কথা নিশ্চিত করেন তার ছেলে। হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় তার ছেলে জয়ের সঙ্গে। তিনি বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা। কিন্তু 4 বারের প্রধানমন্ত্রী সক্রিয় নেতা হিসেবে ফিরবেন কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। কয়েকদিন আগেই জয় বলেছিলেন শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে জয় বলেন, হ্যাঁ এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না, কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা হয়েছে, ফলে অনেক পরিস্থিতি বদলে গিয়েছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদে রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি। আমরা তাদের একা ছেড়ে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীন রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। আমি আশা করি তিনি সত্যিকার অর্থে তার কথায় অটল থাকবেন। মায়ের সঙ্গে কি দেশে ফিরবেন সাজিব ওয়াজেদ জয় ও তার বোন সাইমা ওয়াজেদ পুতুল? সেই ব্যাপারে বিশেষ কোনো ইঙ্গিত দেননি জয়। জয় বলেন, আমি এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারবো না, তবে বাংলাদেশকে বাঁচাতে ও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমি তা করব। মুজিব পরিবার তাদের হতাশায় ফেলে দেবে না। পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে আমি পাকিস্তানের ISI কে এসব ঘটনার জন্য সন্দেহ করি। বাংলা, অসম, মণিপুর, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বাংলাদেশি সীমান্ত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে পারে বহু শরণার্থী। তাদের সঙ্গে সীমানা পার করতে পারে জঙ্গিরাও। এদেশে ঢুকে বাংলা সহ উত্তর পূর্ব রাজ্যের আশ্রয় নিতে পারেন তারা। ছড়িয়ে পড়তে পারে দিল্লি সহ একাধিক শহরে। নাশকতামূলক
কার্যকলাপ চালাতে পারে তারা, তৈরি করতে পারে স্লিপার সেলও। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে কারা সরকার গড়বে সেদিকে নজর রাখবে তারা। নমনীয় সরকার তৈরি হলেই তারা সেদেশে ফিরতে পারে, নয়তো এদেশে নিরাপদ আশ্রয় ঠাঁই নেবে তারা। সঙ্গে সঙ্গে এদেশের বিভিন্ন প্রান্তে চালাতে পারে নাশকতা, যা এদেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনবে। এমন পরিস্থিতিতে কি কি করণীয় তা জানিয়ে দিচ্ছে বিএসএফ। বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার জানাচ্ছেন, জেল ভাঙা জামাত জঙ্গিরা যে কোনো সময় ভারতের সীমান্ত পার করতে পারে। খারিজা বেরুবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন সর্দারপাড়ার গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে বিএসএফ। সেখানে বিএসএফ কর্তারা জানান, এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, তাই সীমান্ত এলাকায় গবাদি পশু ছেড়ে দেবেন না। যদি কেউ আর্থিক প্রলোভন দিয়ে রাতে আশ্রয় দিতে বলে, তবে সঙ্গে সঙ্গে বিএসএফ কে জানাবেন। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। লোকসভা নির্বাচনের হারের পর্যালোচনা মিটিং এ ধুন্ধুমার পরিস্থিতি। গেরুয়া শিবিরের নেতারা নিজেদের মধ্যে কটূক্তি, এমনকি চেয়ার ছোড়াছুড়িতে নেমে আসেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সোমবার রাতে নোয়াপাড়ার ভীমের মোড় এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে লোকসভা নির্বাচনের হার নিয়ে বৈঠকে বসেন বিজেপির নোয়াপাড়া এক মণ্ডলের নেতারা। চেয়ার ছুড়ে মেরে হেনস্থার চেষ্টা করা হয় ব্যারাকপুরের সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতিকে, যা নিয়ে পর্যালোচনা বৈঠকে চরম বিশৃঙ্খলা ছড়ায়। জানা গিয়েছে, বিজেপির রাজ্য এবং জেলা স্তরের পাশাপাশি মণ্ডলগুলিকে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে তেমনি নোয়াপাড়া মণ্ডল এক নির্বাচনী পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের নেতৃত্ব সহ বুথ স্তরের নেতা কর্মীরা। বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের একাংশ আচমকা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নানা কটূক্তি গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে প্রাক্তন জেলা সভাপতিকে লক্ষ্য করে চেয়ার ছোড়ার ছবিও সামনে আসে। বিশৃঙ্খলার এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভা নির্বাচন নিয়ে মণ্ডলে মণ্ডলে আলোচনা চলছে। ফুটপাত দখলমুক্ত করতে পুনরায় গঙ্গারামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কালদিঘি এলাকায় অভিযান চালালো গঙ্গারামপুর পুরসভা। এদিন বিশেষ অভিযানে নেমে হাসপাতাল সংলগ্ন বেশ কয়েকটি দোকান গুড়িয়ে দিল পুরসভা। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সম্প্রতি পুরো এলাকার ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় গঙ্গারামপুর পুরসভা, কিন্তু তারপরেও গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের ফুটপাত ব্যবসায়ীরা দখল করে রেখেছিল। অবশেষে অভিযানে নামে পুরসভা। গঙ্গারামপুর পুরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। তবে গত 19 জুলাই অভিযানে নেমে কালদিঘি এলাকা থেকে কার্যত খালি হাতে ফিরতে হয় পুরসভাকে। এরপর পুনরায় ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময় কালদিঘি এলাকার বেশিরভাগ দোকানপাট সরিয়ে নেওয়া হলেও বেশ কিছু দোকান ফুটপাত দখলমুক্ত করেছিল। এরপর বুধবার পুরপ্রধান প্রশান্ত মিত্রের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। কালদিঘি হাসপাতাল সংলগ্ন বেশ কয়েকটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। গঙ্গারামপুরের পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান, সরকারি নিয়ম মেনে সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমে এসেছে পুরসভা। চলতি বছর লোকসভা নির্বাচনের সময় বাংলায় একাধিকবার ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সময় সভায় তিনি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ জনগণকে। তিনি বলেছিলেন, চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা সাধারণের মধ্যে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আর এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোজভ্যালি চিটফান্ড কাণ্ড পশ্চিমবঙ্গে ঘটা দুর্নীতিগুলোর মধ্যে ছিল অন্যতম। এই চিটফান্ডের উপরে বিশ্বাস রেখে নিজের কষ্টের জমানো টাকা রেখেছিলেন অনেক সাধারণ মানুষ। আজ সবটাই হারিয়েছেন অনেকেই। প্রায় লক্ষ লক্ষ টাকা জমা করা হয়েছিল এই সংস্থায়, কিন্তু রাতারাতি মাথায় হাত পড়ে যায় তাদের। চিটফান্ড ধরা পড়তেই তাই সেই জমানো টাকা ফেরত পাওয়ার আশা একেবারেই হারিয়ে ফেলেন অনেক গ্রাহকই। তবে এবার সেই আশার আলো ফিরিয়ে দিল ইডি। সূত্রের খবর, গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকেই রোজভ্যালি গোষ্ঠীর যত সম্পত্তি ছিল তার সমস্ত হিসাব নিকাশ শুরু করে ইডি। রোজভ্যালি কর্তার বাড়ি, অফিস, নগদ টাকা সহ কোনো কিছুই বাদ যায়নি। কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, যার ফলে সব মিলিয়ে উদ্ধার হওয়া প্রায় 800 কোটি টাকা নিজের কাছেই গচ্ছিত রেখেছিল ইডি। এবার গত 24 জুলাই পিএমএলএ আদালত ইডিকে নির্দেশ দিয়েছিল রোজভ্যালির 14টি ফিক্সড ডিপোজিটের টাকা 22 লক্ষ আমানতকারীর কাছে হস্তান্তর করতে। জানা যায়, এই 14টি ফিক্সড ডিপোজিটের মূল্য 12 কোটি টাকা। খুশিতে ডগবগ আমানতকারীরা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ইডি এই নিয়ে অনলাইনে আবেদনপত্র জমা নিতে পারে। এছাড়াও অফলাইনেও টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। তবে ঠিক কিভাবে হবে সম্পূর্ণ প্রক্রিয়া তা এখনই স্পষ্ট নয়। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে, ফলে নতুন করে ভাসতে চলেছে বাংলা। দুই বঙ্গেই প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আরো দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে। এই দুই
দুই জেলায় ধস এবং ভূমিধসের কথা সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে 15ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রাজ্যের উপকূলবর্তী এলাকার জন্য রয়েছে সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমাতেও, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।